কলকাতার ব্যস্ত রাজপথের ধুলোবালি আর কোলাহল থেকে দূরে সল্টলেকের এক বিশাল প্রাসাদে তখন নেমে এসেছিল এক থমথমে নীরবতা। হার্ট মনিটরের সেই একঘেয়ে বিপ শব্দটা যেন প্রতি মুহূর্তের উৎকণ্ঠাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। কলকাতার অন্যতম প্রভাবশালী শিল্পপতি রাজ চৌধুরী আজ মৃত্যুশয্যায়। অর্থের বিনিময়ে কেনা আধুনিকতম চিকিৎসা সরঞ্জামে সজ্জিত তার শোবার ঘরটি এখন এক খুঁদে হাসপাতালে রূপান্তরিত। ঘরের কোণে ভিড় করে দাঁড়িয়ে আছেন তার ভাই, বোন, ভাগ্নি-ভাগ্নিরা, সবাই নামী ব্র্যান্ডের কালো পোশাকে সজ্জিত। তাদের চোখে শোকের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে সম্পত্তির উত্তরাধিকার আর ভবিষ্যতের লাভ লোকসানের অঙ্ক। কিন্তু এই ভিড়ের মধ্যে এক কোণে নিঃশব্দে বসে থাকা সুন্দরী কৃষ্ণাঙ্গ নারীটির দিকে কারো নজর নেই। প্রায় 1 ঘন্টা আগে যখন তিনি ভেতরে ঢুকলেন, কারোর ভ্রু কুঁচকালেও কেউ তাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি। তার সজল চোখ দুটি স্থির হয়েছিল রাজের পাণ্ডর মুখের দিকে। যখন ডাক্তার সাহেব করিডোরে এক জরুরি পারিবারিক সভার ডাক দিলেন এবং ঘরটি কয়েক মুহূর্তের জন্য জনশূন্য হল, তখন সেই নারী দ্রুত পায়ে রাজের শয্যার পাশে গিয়ে দাঁড়ালেন। তিনি রাজের শীর্ণ হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে ফিসফিস করে বললেন, "আমি এসেছি প্রিয়, আমি তোমার কাছেই আছি।" রাজের চোখের পাতা কেঁপে উঠল। অতি কষ্টে চোখ খুলে তিনি তার মুখের দিকে তাকালেন। একটি ম্লান হাসিতে তার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। "প্রিয়া," অতি ক্ষীণ স্বরে তিনি শ্বাস ছাড়লেন, "তুমি শেষ পর্যন্ত এলে তবে?" "আমি কথা দিয়েছিলাম আসব," প্রিয়া বললেন। তার গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছিল। "আমি তোমার কাছে করা প্রতিজ্ঞা কোনোদিন ভাঙিনি, আজও ভাঙব না।" রাজের আঙুলগুলো প্রিয়ার হাতের ওপর চাপ বাড়িয়ে ধরল। 8টা বছর বড় কম ছিল। আমাদের বলা উচিত ছিল সবাইকে, আমার সত্যি বলা উচিত ছিল। এখন এসব না। প্রিয়া সান্ত্বনা দিয়ে তার চোখের জল মুছে দিলেন। আমাদের নিজেদের কারণ ছিল আড়ালে থাকার। তোমার সাথে কাটানো একটি মুহূর্তের জন্য আমার কোনো অনুশোচনা নেই। হঠাৎ দরজা খুলে গেল এবং রাজের বড় ভাই সিদ্ধার্থ চৌধুরী ভেতরে ঢুকলেন। প্রিয়াকে রাজের হাত ধরে থাকতে দেখে তিনি থমকে দাঁড়ালেন এবং কর্কশ কণ্ঠে প্রশ্ন করলেন, "আপনি কে? আমাদের ব্যক্তিগত পারিবারিক ঘরে এভাবে ঢোকার সাহস আপনার কি করে হলো?" প্রিয়া একটুও নড়লেন না। তার দৃষ্টি নিবদ্ধ ছিল রাজের দিকেই। রাজ হঠাৎ যেন প্রাণশক্তি ফিরে পেলেন। তার কণ্ঠস্বর সবল হয়ে উঠল। "সিদ্ধার্থ, শোনো, ইনি প্রিয়া, ও আমার প্রাণের বন্ধু।" প্রিয়া দ্রুত যোগ করলেন, "আমি ওর অনেক পুরনো একজন বন্ধু।" সিদ্ধার্থ সংশয়ী দৃষ্টিতে তাকালেন, কিন্তু বড় ভাইয়ের অবস্থায় এখন আর তর্ক বাড়ালেন না। শুধু বললেন, 5 মিনিট, তারপর আপনাকে চলে যেতে হবে। পরিবারের লোকদের এখন একান্তে থাকা প্রয়োজন। সিদ্ধার্থ ঘর থেকে বেরিয়ে যেতেই রাজ ব্যথিত চোখে তাকালেন। "এখনও তুমি আমাকে আর আমার পরিবারকে আগলে রাখছ?" "না," প্রিয়া মৃদুস্বরে বললেন, "আমি শুধু তোমার শেষ সময়কার শান্তিটুকু রক্ষা করছি। এখন এমন কোনো সত্য জানানোর সময় নয় যা কেবল বিশৃঙ্খলা আর তিক্ততা বয়ে আনবে।" রাজ চোখ বন্ধ করলেন। "আমার ডেস্কে সব রাখা আছে। আমার আইনজীবীর কাছে সমস্ত নথিপত্র আছে। তারা খুব শিগগিরই সব জানতে পারবে। আমি জানি।" প্রিয়া ঝুঁকে পড়ে রাজের কপালে চুম্বন করলেন। "এখন তুমি বিশ্রাম নাও। আমি তোমাকে ভালোবাসি, চিরকাল বাসব। আমাকে কথা দাও?" রাজের শ্বাস-প্রশ্বাস আরও ভারী হয়ে উঠছিল। "আমার উইল যখন পড়া হবে, তুমি সেখানে থেকো, তাদের মুখোমুখি হও। তাদের তোমাকে চেনা দরকার আসলে আমি কার সাথে ছিলাম।" প্রিয়া মুহূর্তকাল ইতস্তত করে মাথা নাড়লেন। "আমি কথা দিচ্ছি।" পরিবার আবার ঘরে ঢুকল। প্রিয়াকে তারা সন্দেহের চোখে দেখলেও মূল মনোযোগ ছিল রাজের দিকেই। সময় যত এগোতে লাগল, তার নিঃশ্বাস ততই অনিয়মিত হয়ে পড়ল। ডাক্তার সাহেব তার নাড়ি পরীক্ষা করে ধীর গতিতে মাথা নাড়লেন। এই চরম মুহূর্তের মাঝেও প্রিয়া ঘরের এক কোণে দাঁড়িয়ে রইলেন, গোপনে ভাগ করে নেওয়া 8 বছরের দাম্পত্য জীবনের সমাপ্তির এক নির্বাক সাক্ষী হিসেবে। কেউ খেয়াল করেনি তার হাত দুটি কিভাবে কাঁপছিল বা কান্নার বেগ সামলাতে তিনি কিভাবে ঠোঁট কামড়ে ধরেছিলেন। কেউ জানতেও না যে তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে যখন তিনি তার স্ত্রীকে চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখছিলেন। যখন রাজের দেহ নিথর হয়ে গেল, প্রিয়া ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলেন। বাইরের করিডোরে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তিনি ডুকরে কেঁদে উঠলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন উইলের সময় উপস্থিত থাকার, কিন্তু এই মুহূর্তে তার শুধু একটু নির্জনতা দরকার ছিল, যেখানে তিনি তার প্রিয় মানুষটির জন্য প্রাণ ভরে শোক করতে পারেন। রাজের ভাগ্নি ঈশিতা তাকে সেখানে একা দাঁড়িয়ে থাকতে দেখল। "আপনি ওনার কাছে খুব স্পেশাল ছিলেন, তাই না?" ঈশিতা শান্তভাবে জিজ্ঞাসা করল। প্রিয়া নিজের চোখের জল মুছে নিলেন। "হ্যাঁ, তিনি আমার জীবনের ধ্রুবতারা ছিলেন।"
বড়মামা কোনোদিন ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতেন না, সারাক্ষণ কেবল বিজনেস আর কোম্পানি। ঈশিতার চোখ কান্নায় লাল হয়ে গিয়েছিল। ইস, আমি যদি ওনার মনের মানুষটাকে আরও ভালো করে জানতে পারতাম। তিনি মানুষ হিসেবে জটিল হলেও তার মনটা ছিল অসম্ভব স্বচ্ছ। প্রিয়া উত্তর দিলেন। ঈশিতা মাথা নেড়ে বলল, আপনি শ্মশানে আসবেন তো? প্রিয়া তার করা প্রতিশ্রুতির কথা ভেবে বললেন, হ্যাঁ আসব, এবং উইলের সময়ও আমি থাকব। ঈশিতা কিছুটা অবাক হলো। উইল? ওটা তো কেবল ফ্যামিলি মেম্বারদের জন্য। প্রিয়া তার পিঠ সোজা করে দাঁড়ালেন। আমি থাকব। সেখান থেকে যাওয়ার সময় তিনি সেই অসীম গোপনীয়তার ভার অনুভব করলেন, যা তিনি আর রাজ দীর্ঘ ৮ বছর ধরে বয়ে নিয়ে বেড়াচ্ছেন। শীঘ্রই সবকিছু প্রকাশ্যে আসবে। যে দেওয়াল তারা সযত্নে তুলেছিলেন তা ভেঙে পড়বে। তারপর কি হবে? সেই প্রেমের গল্পের মূল্যায়ন সমাজ কিভাবে করবে, যা কেউ কোনোদিন জানতে পারেনি? রাজের শেষ কথাগুলো তার কানে বাজছিল। তাদের তোমাকে দেখা দরকার। কিন্তু ৮ বছর ধরে ছায়ার মতো বেঁচে থাকার পর প্রিয়া নিশ্চিত ছিলেন না যে তিনি এই কঠিন আলোর মুখোমুখি হওয়ার জন্য তৈরি কিনা। কলকাতার এক অভিজাত হোটেলের বলরুম তখন শহরের নামী ব্যক্তিদের উপস্থিতিতে ঝলমল করছিল। স্ফটিকের ঝাড়বাতি থেকে ঠিকরে পড়া আলো চারদিকে ছড়িয়ে দিচ্ছিল রাজকীয় আভা। একটি শিশু হাসপাতালের তহবিল সংগ্রহের জন্য কলকাতার ধনকুবের রাত চেক লিখছিলেন। প্রিয়া রায় আত্মবিশ্বাসের সাথে ভিড়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হাতে তার তালিকা, নিশ্চিত করছিলেন যে ইভেন্টের কোনো ত্রুটি না থাকে। একজন সফল ইভেন্ট প্ল্যানার হিসেবে তিনি এই রাতের জন্য মাসের পর মাস পরিশ্রম করেছিলেন। মাফ করবেন, পেছন থেকে এক গাম্ভীর্যপূর্ণ কণ্ঠস্বর ভেসে এলো। এখানে কি কোনো নিরিবিলি জায়গা আছে যেখানে আমি একটা জরুরি ফোন কল করতে পারি? প্রিয়া পেছনে ফিরতেই তার চোখ স্থির হয়ে গেল একজোড়া গভীর চোখের ওপর। মানুষটি দীর্ঘকায়, চুলে হালকা পাক ধরেছে এবং পরনে নিখুঁত একটি টাক্সেডো। প্রিয়া তৎক্ষণাৎ চিনতে পারলেন শহরের সবচেয়ে বড় দাতা রাজ চৌধুরীকে। নিশ্চয়ই মিস্টার চৌধুরী, তিনি পেশাদার হাসিতে বললেন। হলওয়ের বাঁদিকে আমাদের একটি লাইব্রেরি আছে। আপনি অবাক হলেন না? আপনি আমাকে চেনেন? রাজ মৃদু হাসলেন। আজকের রাতে অতিথিদের পরিচয় আর স্বাচ্ছন্দ্য বজায় রাখাই আমার কাজ, বিশেষ করে আপনার মতো মানুষ যিনি এত বড় দান করেছেন। আর আপনি হলেন প্রিয়া রায়। আমি জানি আপনি এই অপূর্ব ইভেন্টটির আয়োজক। রাজ ঘরটির সাজসজ্জার দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে বললেন, অসাধারণ কাজ করেছেন আপনি। ধন্যবাদ। লাইব্রেরিটা এই দিকে। প্রিয়া তাকে পথ দেখিয়ে নিয়ে গেলেন। দরজার সামনে পৌঁছলে রাজ হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। কাল রাতে আমার সাথে ডিনারে যাবেন? তিনি সরাসরি প্রস্তাব দিলেন। প্রিয়া কিছুটা চমকে উঠে বললেন, আমি ঠিক বুঝতে পারলাম না। আগামীকাল রাতে আমার সাথে ডিনার। প্রিয়া তাকে পর্যবেক্ষণ করলেন। রাজ চৌধুরী, ৪৫ বছর বয়স, চিরকুমার, সফল এবং কিছুটা কঠোর স্বভাবের ব্যবসায়ী। প্রিয়া তার সম্পর্কে আগে অনেক শুনেছিলেন। হঠাৎ কেন? তিনি সরাসরি প্রশ্ন করলেন। রাজ হাসলেন, একটি স্নিগ্ধ হাসি। কারণ আপনি আমাকে দেখে ঘাবড়ে যাননি, আবার আমার টাকা দেখে অতিরিক্ত বিনয়ী হওয়ারও ভান করেননি। আমি আপনার কাজের গুণগ্রাহী, এবং সত্যি বলতে আমি আপনার মতো সুন্দরী নারী আগে দেখিনি। আমি ক্লায়েন্টদের সাথে ডেট করি না। প্রিয়া কঠোরভাবে বললেন। কাল থেকে আমি আর আপনার ক্লায়েন্ট থাকব না। রাজের চোখে কৌতুক খেলে গেল। শুধু একটা ডিনার, যদি ভালো না লাগে তবে আর কখনো দেখা হবে না। প্রিয়ার না বলা উচিত ছিল, কিন্তু এই মানুষটির সোজাসাপটা কথা বলার ভঙ্গি তাকে আকৃষ্ট করল। ঠিক আছে, শুধুই ডিনার। তিনি রাজি হলেন। পরদিন রাতের সেই ডিনার শুধু ডিনারে সীমাবদ্ধ রইল না, তা গড়ালো ব্রেকফাস্টে, তারপর লাঞ্চে। ১ মাসের মধ্যে তারা একে অপরের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলেন। রাজের জগৎ ছিল প্রিয়ার সাধারণ জীবনের চেয়ে অনেক আলাদা। প্রাইভেট জেট, ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশের আলিশান বাড়ি, দামি রেস্তোরাঁ। কিন্তু প্রিয়া যা দেখে মুগ্ধ হলেন তা হল রাজের ব্যক্তিগত রূপ। কঠোর ব্যবসায়ীর আড়ালে তিনি ছিলেন খুব সংবেদনশীল এবং রসিক। আমার পরিবারের একটা আলাদা চাপ আছে, এক রাতে রাজ তাকে বললেন। আমাদের চৌধুরী বংশের নাম প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। পুরনো ধ্যান ধারণা আর আভিজাত্যের অহংকার ওদের রক্তে। তুমি কি বলতে চাইছো ওরা আমাকে কোনোদিন মেনে নেবে না? প্রিয়া প্রশ্ন করলেন। রাজ তার গাল ছুঁয়ে বললেন, ওরা এমন কাউকে মেনে নেবে না যে তাদের সাজানো জগতের বাইরে। কিন্তু তুমিই তো আমার জগৎকে বদলে দিয়েছ। কারণ আমার গায়ের রং আলাদা, না আমি তোমাদের সমাজের নই। সেটা একটা বড় কারণ, রাজ স্বীকার করলেন। ওরা এখনও মানধাতা আমালের চিন্তা নিয়ে চলে। তার উপর তুমি স্বাধীনচেতা এবং স্পষ্টবাদী। ওদের ভণ্ডামির খেলা তুমি খেলবে না। তাহলে আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি?
রাজ তাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরলেন। এর মানে হলো আমাকে বেছে নিতে হবে, হয় ওরা না হয় তুমি। 3 মাস পর প্রিয়ার প্রিয় পান্না বসানো আংটি দিয়ে রাজ বিয়ের প্রস্তাব দিলেন। আমি তোমাকে নিজের করে পেতে চাই, কিন্তু আমাকে একটা খুব কঠিন কিছু চাইতে হবে তোমার কাছে। প্রিয়া নিথর হয়ে অপেক্ষা করলেন। আমি চাই আমাদের বিয়েটা সম্পূর্ণ গোপন থাক, কোনো জাঁকজমক নয়, কোনো প্রেস নয়, কোনো ঘোষণা নয়। প্রিয়া পিছিয়ে গেলেন। তুমি আমাকে লুকিয়ে রাখতে চাও, আমি আমাদের এই পবিত্র সম্পর্কটাকে রক্ষা করতে চাই। রাজ পাল্টা যুক্তি দিলেন, আমার পরিবার এটা জানলে তা ধ্বংস করে দেওয়ার জন্য সব কিছু করবে। আমি তোমাকে হারাতে পারবো না, তাহলে আমি কি সারা জীবন ছায়ার আড়ালে থাকব? তোমার পরিবারের সামনে কোনোদিন যেতে পারবো না? রাজ তার হাত আঁকড়ে ধরে বললেন, আমরা এমন একটা জীবন গড়ব যেখানে আমাদের নিজস্ব নিয়ম থাকবে। আমি তোমাকে নিয়ে লজ্জিত নই প্রিয়া, আমি ওদের নোংরা রাজনীতিকে ভয় পাই। প্রিয়া অনেক ভাবলেন, ভালোবাসা কি লুকানো অবস্থায় টিকে থাকে? তিনি কি পারবেন সারা জীবন আড়ালে থাকতে? অবশেষে তিনি রাজি হলেন, তবে একটি শর্তে, 5 বছর। তিনি বললেন, 5 বছর আমরা এটা গোপন রাখব, তারপর আমরা পৃথিবীকে সব জানাব, যাই ঘটে ঘটুক। রাজ তৎক্ষণাৎ রাজি হলেন। দক্ষিণেশ্বর মন্দিরের এক নিভৃত কোণে তারা বিয়ে করলেন, যেখানে সাক্ষী হিসেবে কেবল 2জন বিশ্বস্ত বন্ধু ছিল। তারা বাইপাসের ধারে একটি পেন্টহাউস কিনলেন, যেখানে তারা নিজেদের মতো থাকতে পারতেন। 3 বছর তারা এই স্বপ্নের জগতে সুখে ছিলেন। রাজ তার সময় ভাগ করে নিকেন তার ব্যবসায়িক জগৎ আর প্রিয়ার মাঝখানে। প্রিয়া নিজের পেশাগত কাজে আগের পরিচয়ই বজায় রাখলেন, কিন্তু 4র্থ বছরে পরিস্থিতি বদলে গেল যখন প্রিয়া মা হতে চললেন। আমি মা হতে চলেছি, প্রিয়া একদিন সকালে তাকে জানালেন। রাজের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, পরক্ষণেই চিন্তার ছায়া পড়ল। এটা সব কিছু বদলে দেবে। প্রিয়া গর্ভবতী হওয়ার পর তারা পুরীর সমুদ্রতটে একটি বাগানবাড়িতে থাকা শুরু করলেন। রাজ সেটা বেনামে কিনেছিলেন যাতে কেউ হদিশ না পায়। সেই নিভৃত বাগানবাড়িটি হয়ে উঠল তাদের শান্তির নীড়। আমাদের সন্তান এখানেই বড় হবে, রাজ বলেছিলেন যখন তারা সমুদ্রের পাড় দিয়ে হাঁটছিলেন। প্রিয়া বালির ওপর বসে বললেন, কিন্তু আর কতদিন রাজ? আমাদের 5 বছরের চুক্তি সামনের বছর শেষ হতে চলেছে, আর এখন আমাদের সন্তানের জন্য তো লুকানো চলবে না। রাজ তার পাশে বসে বললেন, আমি জানি, কিন্তু আমাদের কোম্পানির এখন খুব খারাপ সময় যাচ্ছে। একটা বড় মার্জার বা সংযুক্তিকরণের কথা চলছে। এই সময় যদি পরিবারে এসব নাটক শুরু হয়। নাটক? আমাদের জীবনটা তোমার কাছে নাটক? প্রিয়ার চোখে জল চলে এলো। না প্রিয়া, ভুল বুঝো না। তুমি আর আমাদের অনাগত সন্তানই আমার আসল জীবন, বাকি সবটাই আসলে দায়বদ্ধতা। আমার বাবার শরীর এখন খুব খারাপ, তিনি যদি এই খবর শোনেন তবে হয়তো সহ্য করতে পারবেন না। প্রিয়া উঠে দাঁড়ালেন। আমি কোনোদিন লুকিয়ে থাকার চুক্তিতে সই করিনি। আমি চাই না আমার সন্তান বড় হয়ে জানুক তার বাবাকে লুকিয়ে রাখতে হয়। আর একটু সময় দাও রাজ, অনুনয় করলেন। বাবার মৃত্যুর পর বা মার্জারটা হয়ে গেলে আমি সব ঘোষণা করব। প্রিয়া দেখলেন মানুষটা ভেতর থেকে ভেঙে পড়েছেন। তিনি রাজি হলেন আরও 3 বছর অপেক্ষা করতে। চৈত্র মাসের এক ঝোড়ো রাতে জন্ম নিল তাদের মেয়ে সানিয়া। প্রসবের প্রতিটি মুহূর্তে রাজ প্রিয়ার হাত ধরেছিলেন। যখন সানিয়াকে তার কোলে দেওয়া হলো, রাজের 2 চোখ বেয়ে আনন্দের অশ্রু বয়ে গেল। সানিয়ার জন্মের প্রথম বছর তারা পরম সুখে কাটালেন। রাজ সপ্তাহে 4 দিন পুরীতে কাটাতেন আর বাকি সময় কলকাতায় কাজ সামলাতেন। কিন্তু সানিয়ার যখন 1 বছর বয়স হলো, রাজের বাবার বড় ধরনের স্ট্রোক হলো। পরিবারে রাজের উপস্থিতি সব সময়ের জন্য অনিবার্য হয়ে উঠল। আমি খুব দুঃখিত রাজ, কোনো এক ছুটির দিনে প্রিয়াকে বললেন। সব কিছু একসাথে ভেঙে পড়ছে। মার্জারে সমস্যা হচ্ছে, বাবার অবস্থা আরও খারাপ, আর সিদ্ধার্থ চাইছে কোম্পানির দখল নিতে। প্রিয়া দেখলেন রাজের চোখের নিচে কালি পড়ে গেছে, তিনি রোগা হয়ে গেছেন। তুমি শুধু নিজের শরীরের খেয়াল রেখো, প্রিয়া তাকে সাহস দিলেন। সানিয়ার 2য় জন্মদিনে রাজ আসতে পারলেন না। ফোনে তিনি অঝরে কাঁদলেন। প্রিয়া তাকে সান্ত্বনা দিলেন। কিন্তু সেই রাতে তিনি সমুদ্রের ধারে একা বসে ভাবছিলেন, রাজ কি কোনোদিন তার পরিবারের কাছে এই সত্যটা স্বীকার করতে পারবে? হঠাৎ তিনি দেখলেন রাজের গাড়িটা ড্রাইভওয়েতে ঢুকছে। রাজ নেমে এসেই তাকে জড়িয়ে ধরলেন। আমি অন্তত 1 ঘন্টার জন্য হলেও তোমাদের দেখতে চেয়েছিলাম। তিনি সানিয়াকে ঘুমন্ত অবস্থায় দেখলেন আর বললেন, আমি আমার মেয়ের বড় হওয়াটা দেখতে পারছি না প্রিয়া। তাহলে দেরি করো না রাজ, একটা চূড়ান্ত সিদ্ধান্ত নাও, প্রিয়া বললেন। আরও 3 মাস সময় দাও, মার্জারটা হয়ে গেলেই আমি সব ছেড়ে দিয়ে তোমাদের কাছে চলে আসব। কিন্তু 3 মাস কেটে গেল, পরিস্থিতি আরও জটিল হল। আর তখনই এলো সেই চরম দুঃসংবাদ, রাজের অগ্নাশয়ের ক্যান্সার। সেদিন সকালে যখন রাজ পুরীর বাড়িতে এলেন, প্রিয়া দেখেই বুঝলেন বড় কোনো অমঙ্গল ঘটেছে। সানিয়া যখন তার বাবার কোলে আঠালো হাত নিয়ে ঝাঁপিয়ে পড়ল, রাজ তাকে দীর্ঘক্ষণ জড়িয়ে ধরলেন। কি হয়েছে রাজ? প্রিয়া ধীর স্বরে জিজ্ঞেস করলেন।
রাজ জানালেন তার ক্যান্সারের কথা, যেটা 3য় ধাপে পৌঁছেছে। প্রিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। শুরু হলো দীর্ঘ লড়াই। রাজ সেরা চিকিৎসকদের কাছে চিকিৎসা করালেও ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছিলেন। এবার তাদের জানাও। প্রিয়া জোরাজুরি করলেন, এই কঠিন সময়ে আমি তোমার সাথে কলকাতায় থাকতে চাই। রাজ রাজি হলেন, তবে শর্ত দিলেন তিনি আগে ধীরে ধীরে পরিবারকে জানাবেন যে তার জীবনে বিশেষ কেউ আছে। কিন্তু সেই সুযোগ তিনি আর পেলেন না। রোগের দ্রুত ছড়িয়ে পড়া তাকে শয্যাশায়ী করে দিল। মৃত্যুর কয়েকদিন আগে রাজ প্রিয়ার হাত ধরে শেষবারের মতো বলেছিলেন, আমার হুইল পড়ার সময় তুমি থেকো। আমি চাই ওরা তোমাকে দেখুক, ওরা জানুক আমি কাকে ভালোবেসেছিলাম। প্রিয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। সল্টলেকের সেই প্রাসাদে, সেই বিলাসবহুল শোকের আবহে তিনি স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি জানতেন শীঘ্রই সযত্নে ঢাকা গোপন সত্যটি প্রকাশিত হবে। চৌধুরী পরিবারের গর্বের প্রাচীর ভেঙে পড়বে। কিন্তু তার মনে কেবল একটিই চিন্তা ছিল, রাজের সেই ভালোবাসা যা কোনোদিন লোকচক্ষুর সামনে আসেনি, তা কি শেষ পর্যন্ত স্বীকৃতি পাবে, নাকি তিনি আবার সেই ছায়ার জগতেই হারিয়ে যাবেন? সানিয়াকে কোলে নিয়ে তিনি সামনের দিকে তাকালেন, যেখানে তার আগামীর অনিশ্চিত লড়াই অপেক্ষা করছে। রাজ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাদের বাস্তববাদী হতে হবে প্রিয়া। যদি আমার পরিবার তোমাদের সম্পর্কে জানার আগেই আমি না ফিরি। প্রিয়া তার ঠোঁটের ওপর আঙুল দিয়ে থামিয়ে দিলেন, তুমি এই লড়াইয়ে জয়ী হবে, আর তোমার পরিবার তার অনেক আগেই আমাদের কথা জানবে। রাজ তার হাতের তালুতে একটি উষ্ণ চুম্বন এঁকে দিলেন। তবুও কাল আমি আমার আইনজীবীর সাথে দেখা করছি। আমি সবকিছু গুছিয়ে রেখে যেতে চাই। পরবর্তী কয়েক সপ্তাহ ডাক্তারদের চেম্বার, চিকিৎসার জটিল পরিকল্পনা আর দুজনে মিলে চুরি করা কিছু মায়াবী মুহূর্তের ঘোরে কেটে গেল। রাজ আগ্রাসী কেমোথেরাপি শুরু করেছিলেন, যা তাকে অসম্ভব দুর্বল আর ক্লান্ত করে দিয়েছিল। প্রিয়া তাকে হাসপাতালে নিয়ে যেতেন, কেমোর অসহ্য যন্ত্রণার সময় তার মাথা ধরে রাখতেন এবং বাড়িতে ফিরে ছোট্ট সানিয়ার জন্য সবকিছু স্বাভাবিক রাখার অভিনয় করতেন। যে দিনগুলোতে রাজ শহর ছাড়ার মতো অবস্থায় থাকতেন না, প্রিয়া সানিয়াকে নিয়ে তাদের বাইপাসের পেন্ট হাউসে চলে আসতেন। সানিয়া মাত্র 4 বছরের শিশু হলেও যেন পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারত। বাবার অসুস্থতার ছায়ায় তার চঞ্চলতা অনেকটাই স্থিমিত হয়ে গিয়েছিল। চিকিৎসার 2 মাস পর রাজের বাবার আবার স্ট্রোক হলো এবং 3 দিন পর তিনি মারা গেলেন। নিমতলায় শেষকৃত্যের আয়োজন ছিল আক্ষরিক অর্থেই এক রাজকীয় বিদায়। কলকাতার নামী শিল্পপতি, রাজনীতিক আর সাংবাদিকের ভিড়ে রাজ সেখানে বড় ছেলের দায়িত্ব পালন করছিলেন। আর প্রিয়া টিভির পর্দায় সেই দৃশ্য দেখছিলেন, নিজের স্বামীর জীবনের একজন জনবিচ্ছিন্ন দর্শক হয়ে। বাবার মৃত্যুর পর রাজের অবস্থার দ্রুত অবনতি হল। শরীর চিকিৎসায় সাড়া দিচ্ছিল না। পরিকল্পনা অনুযায়ী প্রিয়াকে পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার বদলে এখন তাকে বেঁচে থাকার প্রতিটি ঘন্টার জন্য লড়তে হচ্ছিল। আমার আরও একটু সময় দরকার। ব্যথার ওষুধ কাজ করার পর একদিন একটু সুস্থ বোধ করলে তিনি প্রিয়াকে বললেন, আমি সবকিছু এভাবে ঘটাতে চাইনি, এত বিশৃঙ্খলার মধ্যে নয়। প্রিয়া শয্যার পাশে বসে তার শীর্ণ হাতটি ধরলেন। আমি জানি, কিন্তু তুমি যখন থাকো না, সানিয়া সারাক্ষণ তোমার কথা জিজ্ঞেস করে। ও বোঝে না কেন ওর বাবা সবসময় অসুস্থ, কেন সবসময় দূরে দূরে থাকে। রাজের চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। কাল ওকে নিয়ে এসো, আমার ওকে একবার দেখতেই হবে। তুমি নিশ্চিত? কাল তো তোমার ভাই সিদ্ধার্থের আসার কথা আছে। আমি আর কাউকেই পরোয়া করি না। সিদ্ধার্থ যদি ওকে দেখে ফেলে তবে তাই হোক। কিন্তু পরদিন পরিস্থিতি আরও খারাপ হলো। ওষুধের প্রতিক্রিয়ায় রাজকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হলো। প্রিয়া হাসপাতালের করিডোরে পায়চারা করছিলেন। রাজের পরিবারের লোকজনের সাথে দেখা হয়ে যাবার ভয়ে কেবিনে ঢুকতে পারছিলেন না। একজন সেবিকা তাকে দেখে এগিয়ে এলেন। আপনি কি মিস্টার চৌধুরীর বন্ধু? প্রিয়া শুধু মাথা নাড়লেন। কথা বলার শক্তি তার ছিল না। তিনি আপনাকে খুঁজছেন। তার বাড়ির লোকজন সবেমাত্র রাতের খাবার খেতে বাইরে গেছেন। আপনার কাছে 1 ঘন্টা সময় আছে। প্রিয়া কেবিনে ঢুকলেন। এতগুলো যন্ত্রপাতির সাথে রাজকে লড়াই করতে দেখে তার বুক ফেটে যাচ্ছিল। এক সময়ের তেজদীপ্ত মানুষটি এখন কেবল হাড় জিরজিরে এক কঙ্কাল। জন্ডিসের প্রকোপে গায়ের রং হলুদ হয়ে গেছে। হে সুন্দরী! প্রিয়াকে দেখে রাজ ফিসফিস করে উঠলেন। প্রিয়া তার কপালে ঠোঁট ছোঁয়ালেন। কেমন আছো হ্যান্ডসাম? মিথ্যেবাদী!
প্রিয়া, মনে হচ্ছে আমার সময় ফুরিয়ে আসছে। তিনি হঠাৎ শক্ত করে প্রিয়ার হাত ধরলেন। আমাকে একটা কথা দাও। বলো, যা বলবে আমি তাই করব। আমি যদি না থাকি তবে চৌধুরী পরিবারকে আমাদের জীবনটা মুছে ফেলতে দিও না। ওদের ভান করতে দিও না যে তোমার আর সানিয়ার কোনো অস্তিত্ব নেই। রাজ, প্রিয়ার কণ্ঠ কান্নায় বুঝে এলো। কথা দাও। উইল তৈরি আছে, রাজ দা আইনজীবী সব জানেন, কিন্তু তোমাকে শক্ত থাকতে হবে। ওদের বিরুদ্ধে তোমাকে বুক চিতিয়ে দাঁড়াতে হবে। আমি কথা দিচ্ছি, প্রিয়া বললেন। কিন্তু তুমি ঠিক হয়ে যাবে, তুমি নিজেই ওদের বলবে। রাজ শুধু করুণ চোখে তাকালেন। নতুন স্ক্যান রিপোর্ট বলছে ক্যান্সার এখন পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। প্রিয়া তার বুকে মাথা রাখলেন, যেখানে রাজের হৃৎস্পন্দন এখন অনিয়মিত। মনে মনে তিনি জানতেন যে ঘড়িটি টিকটিক করে বাজছিল, তার সময় সত্যিই ফুরিয়ে আসছে। শরতের ঝরা পাতা সল্ট লেকের প্রাসাদের লনে ছড়িয়ে ছিটিয়েছিল যখন প্রিয়া চৌধুরী এস্টেটের বিশাল গেটের সামনে গাড়ি থামালেন। 4 বছর বয়সী সানিয়া পেছনের সিটে ঘুমোচ্ছিল। রাজকে গতকালই হাসপাতাল থেকে পৈতৃক বাড়িতে নিয়ে আসা হয়েছে তার শেষ দিনগুলো কাটানোর জন্য। তিনি প্রিয়াকে ফোন করে ফিসফিস করে বলেছিলেন, আমার তোমাদের দেখা দরকার, তোমাদের না ধরে আমি মরতে পারবো না। গেটম্যান ইন্টারকমে জিজ্ঞেস করল, কে? আমি প্রিয়া রায়, রাজবাবুর সাথে দেখা করতে এসেছি। কিছুক্ষণ নীরবতার পর গেট খুলে গেল। প্রাসাদটি যেন এক পাথুরে দৈত্যের মতো সামনে দাঁড়িয়ে। প্রিয়া সানিয়াকে জাগিয়ে ভেতরে ঢুকলেন। এক পরিচারক তাদের পথ দেখিয়ে নিয়ে গেল। চৌধুরী পরিবারের সদস্যদের তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে তারা রাজের ঘরে পৌঁছলেন। ঘরটি অন্ধকার ছিল। রাজ শুয়েছিলেন বিছানায়, চারপাশে অনেক চিকিৎসা সরঞ্জাম। প্রিয়া সানিয়ার হাত ধরে এগিয়ে গেলেন। দেখো বাবা, আমরা এসেছি। রাজ চোখ মেললেন। তার মুখে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। সানিয়া ভয়ে ভয়ে বাবার গাল স্পর্শ করে বলল, ব্যথা করছে বাবা? তুমি এলে সব ব্যথা কমে যায় রাজকুমারী। রাজ অতি কষ্টে বললেন। সানিয়া তার ব্যাগ থেকে নিজের আঁকা ছবি বের করে দিল। 1 ঘন্টার জন্য তারা যেন এক অন্য জগতে হারিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই শান্তি ভাঙল সিদ্ধার্থ চৌধুরীর আগমনে। রাজ, আইনজীবী এসেছেন। বলতে বলতে সিদ্ধার্থ ঘরে ঢুকলেন এবং প্রিয়াকে দেখে থমকে গেলেন। এরা কারা? রাজ বালিশে হেলান দিয়ে সোজা হওয়ার চেষ্টা করলেন। সিদ্ধার্থ, ইনি প্রিয়া, আমার স্ত্রী, আর ও আমাদের মেয়ে সানিয়া। ঘরের বাতাস যেন জমে বরফ হয়ে গেল। সিদ্ধার্থ বিড়বিড় করলেন, কি বলছো তুমি? এসব কি পাগলামি? তুমি ঠিকই শুনেছ। রাজের হাত প্রিয়াকে শক্ত করে ধরল। আমরা 8 বছর আগে বিয়ে করেছি। সানিয়া আমারই সন্তান। আমি আর মিথ্যে নিয়ে মরতে চাই না। একটু পর রাজের 2 বোন প্রিয়া আর অনন্যা ঘরে ঢুকলেন। এটা অসম্ভব। রাজ, তুমি কি জ্ঞান হারিয়ে ফেলেছ? পারিবারিক আইনজীবী রাজদা, যিনি রাজের দীর্ঘদিনের বিশ্বস্ত, এগিয়ে এলেন। রাজবাবু ঠিকই বলছেন, আমার কাছে সব নথিপত্র আছে। সিদ্ধার্থ চিৎকার করে উঠলেন, নিশ্চয়ই এই মেয়েটা ওকে মোহগ্রস্ত করে রেখেছে সম্পত্তির লোভে। আমরা এটা মানি না। প্রিয়া এবার আর চুপ থাকতে পারলেন না। তিনি দৃঢ় স্বরে বললেন, রাজের এখন বিশ্রাম দরকার। আপনারা যদি ওর ভালো চান তবে এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যান। পরদিন ভোরে প্রিয়া রাজের বিছানার পাশে বসেছিলেন। রাজের বাঘিজি ঈশিতা নাস্তা নিয়ে এলো। আপনি কি সত্যিই বড় মামার স্ত্রী? প্রিয়া মাথা নাড়লেন। 8 বছর ধরে, আর সানিয়া তার সন্তান। ঈশিতা সানিয়ার দিকে তাকিয়ে বলল, ওর চোখের চাহনি একদম বড় মামার মতো। সে প্রিয়াকে সতর্ক করে বলল, সিদ্ধার্থ মামা কিন্তু আপনাকে হটানোর জন্য সব রকম চেষ্টা করছেন। তিনি বলছেন বড় মামা মানসিকভাবে অসুস্থ। রাজ তখন ঘুম থেকে জেগে ঈশিতার দিকে তাকিয়ে বললেন, আমার পরিবারের সাথে ভালো ব্যবহার করছো তো ঈশিতার? একটু পরেই সিদ্ধার্থ একজন অপরিচিত ডাক্তারকে নিয়ে ঘরে ঢুকলেন। রাজ, ইনি ডক্টর রায়, তোমার মানসিক অবস্থা পরীক্ষা করতে এসেছেন। রাজের চোখ জ্বলে উঠল। বেরিয়ে যাও এখান থেকে সিদ্ধার্থ, আমার পরিবারকে অপমান করার সাহস করো না। প্রিয়া বুঝতে পারছিলেন এই লড়াই কেবল শুরু। চৌধুরী পরিবারের আভিজাত্যের আড়ালে থাকা অন্ধকার দিকগুলোর বিরুদ্ধে তাকে এখন সানিয়ার ভবিষ্যতের জন্য বুক চিতিয়ে লড়তে হবে। এটা তোমার মঙ্গলের জন্যই করা হচ্ছে রাজ। তুমি এখন স্পষ্টভাবে বা যৌক্তিকভাবে কিছু চিন্তা করার অবস্থায় নেই। আমাদের চৌধুরী পরিবারের সম্মান রক্ষা করতেই হবে। সিদ্ধার্থ চৌধুরীর কণ্ঠে ছিল এক ধরনের কৃত্রিম কর্তৃত্ব।
রাজ অতি কষ্টে শ্বাস টেনে বললেন, আমি ঠিক তাই করছি সিদ্ধার্থ, আমি আমার আসল পরিবারকে রক্ষা করছি। সিদ্ধার্থের মুখ রাগে লাল হয়ে উঠল। কোত্থেকে একটা মেয়ে উদয় হয়ে একটা বাচ্চা নিয়ে নিজেকে তোমার স্ত্রী দাবি করছে, আর তুমি ভাবছো আমরা সেটা বিশ্বাস করব? তুমি তো কোনোদিন ওর কথা উল্লেখ পর্যন্ত করনি। সেটা আমার সিদ্ধান্ত ছিল সিদ্ধার্থ, আমার সবচেয়ে বড় ভুল ছিল ওটা। এর জন্য প্রিয়া দায়ী নয়। ডক্টর রায় গলা পরিষ্কার করে বললেন, সিদ্ধার্থবাবু, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি রাজবাবুর সাথে কয়েক মিনিট একা কথা বলতে পারি? আপনার যা বলার আছে তা আমার স্ত্রী আর মেয়ের সামনেই বলতে পারেন, রাজ্যেদের সাথে বললেন। ডক্টর রায় সিদ্ধার্থের দিকে তাকালেন। সিদ্ধার্থ সামান্য মাথা নাড়লেন। পরবর্তী ২০ মিনিট ধরে ডাক্তারবাবু রাজকে নানা ঘোরানো পেঁচানো প্রশ্ন আর বিভ্রান্তিকর কথা দিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করলেন। কিন্তু শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়া সত্ত্বেও রাজের বুদ্ধি ছিল ধারালো। তিনি প্রতিটি প্রশ্নের উত্তর অত্যন্ত স্পষ্টভাবে আর যুক্তি দিয়ে দিলেন। প্রিয়া গর্বের সাথে দেখছিলেন কিভাবে তার স্বামী শেষ রক্তবিন্দু দিয়ে তাদের মর্যাদা রক্ষা করছেন। অবশেষে ডাক্তার উঠে দাঁড়ালেন। আমাকে আমার রিপোর্টটা তৈরি করতে হবে। আমি আপনার কাজ সহজ করে দিচ্ছি ডাক্তারবাবু, রাজ বললেন। আমি মৃত্যু পথযাত্রী, কিন্তু আমার মতিভ্রম হয়নি। আমার বিচারবুদ্ধি একদম ঠিক আছে। আর আমার পরিবার যদি সত্যিটা মেনে নিতে না পারে, তবে সেটা তাদের সমস্যা, আমার নয়। তারা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর রাজ ক্লান্তিতে বালিশে এলিয়ে পড়লেন। ওরা থামবে না প্রিয়া, আমি জানি, কিন্তু আমরাও থামব না। দিনটা ডাক্তার, সেবিকা, ওষুধ আর চৌধুরী পরিবারের সদস্যদের উঁকিঝুঁকির মধ্যে দিয়ে কেটে গেল। কেউ ছিল চরম বৈরী, কেউ বা কেবল কৌতূহলী। এই সব কিছুর মাঝে প্রিয়া ছিলেন রাজের শিয়রে এক স্থির ছায়ার মতো। বিকেলের দিকে রাজের অবস্থার আরও অবনতি হল। শ্বাস নিতে তার অসম্ভব কষ্ট হচ্ছিল। হাসপাতালের চিকিৎসক প্রিয়াকে একপাশে ডেকে গম্ভীর মুখে বললেন, অবস্থা আমাদের ভাবনার চেয়েও দ্রুত খারাপের দিকে যাচ্ছে। এখন আর দিন নয়, হয়তো হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে। প্রিয়ার বুকটা কেঁপে উঠল। আপনি কি নিশ্চিত? আমি এমন অবস্থা অনেকবার দেখেছি। আপনাদের মানসিকভাবে প্রস্তুত হওয়া উচিত। যা বলার এখনই বলে নিন। প্রিয়া ঈশিতাকে ডেকে সানিয়াকে অন্য ঘরে পাঠানোর ব্যবস্থা করলেন। তিনি চাননি তার মেয়ে তার বাবার এই শেষ মুহূর্তের কষ্টটুকু দেখুক। এরপর তিনি রাজের হাত ধরে বসলেন। মনে আছে আমাদের প্রথম দেখা হওয়ার কথা? প্রিয়া অতি কষ্টে নিজের গলা স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলেন। রাজের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। তুমি একটা লাল শাড়ি পরেছিলে। আমি তোমার দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। তুমি আমাকে গড়িয়াহাটের এক দামি রেস্তোরাঁয় নিয়ে গিয়েছিলে, যেখানে খাবারের চেয়ে সাজসজ্জাই বেশি ছিল। আর তুমি বলেছিলে তার চেয়ে রাস্তার ধারের ফুচকা অনেক ভালো। রাজের হাসিটা কাশিতে রূপ নিল। তখনই আমি বুঝেছিলাম। কি বুঝেছিলে? যে তুমিই সেই মানুষ যার জন্য আমি জীবন দিতে পারি। এই ভণ্ডামির পৃথিবীতে তুমিই একমাত্র খাঁটি জিনিস। রাজ তার হাতটা একটু চাপ দিলেন। আমি দুঃখিত প্রিয়া, সবকিছু লুকিয়ে রাখার জন্য, যথেষ্ট সাহস দেখাতে না পারার জন্য। ওসব কথা এখন থাক। প্রিয়া ঝুঁকে তার কপালে কপাল ঠেকালেন। আমরা 8টা চমৎকার বছর কাটিয়েছি। আমাদের সানিয়া আছে। আমার কোনো আফসোস নেই। আমার আছে। রাজের কণ্ঠস্বর মিলিয়ে আসছিল। আফসোস, এই যে ওকে বড় হতে দেখা হলো না, তোমার সাথে বুড়ো হওয়া হলো না। প্রিয়ার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। আমি কথা দিচ্ছি ও ওর বাবাকে ঠিক চিনবে। তুমি ওকে কতটা ভালোবাসতে সেটাও প্রতিদিন জানবে। আমাকে আরেকটা কথা দাও, ওরা যেন তোমাকে দূরে সরিয়ে না দেয়। নিজের জায়গায় অনড় থেকো। তুমি আর সানিয়া এই সম্পত্তির চেয়েও অনেক বেশি কিছুর যোগ্য। আমি কথা দিচ্ছি। মেশিনের বিপ শব্দ সময়ের ফুরিয়ে যাওয়ার সংকেত দিচ্ছিল। দরজার বাইরে চৌধুরী পরিবারের সদস্যদের তর্কের আওয়াজ শোনা যাচ্ছিল। সানিয়াকে একবার নিয়ে এসো, বিদায় জানাতে হবে। প্রিয়া ঈশিতাকে খবর পাঠালেন। সানিয়া ঢুকতেই গুমোট পরিবেশটা আরও ভারাক্রান্ত হয়ে উঠল। সে বুঝতে পারছিল কিছু একটা হতে চলেছে। বাবা, তুমি কি স্বর্গে যাচ্ছ? সানিয়া কাপা গলায় জিজ্ঞেস করল। রাজের চোখ প্রিয়ার চোখের সাথে মিলিত হল। যাব মা, কিন্তু আমি সব সময় তোমাদের দেখতে পাব। তুমি কি আমাদের জন্য দেবদূত হয়ে আসবে? সবচেয়ে কাছের দেবদূত। যখনই আকাশে কোনো উজ্জ্বল তারা দেখবে, জানবে আমি তোমার দিকে তাকিয়ে হাসছি। সানিয়া এক মুহূর্ত ভেবে বলল, তুমি কি ফিরে আসবে না? আমি তোমার বুকের ঠিক এইখানে থাকব, তোমার স্মৃতিতে থাকব সবসময়। পরবর্তী 1 ঘন্টা রাজ যেন অলৌকিক শক্তি সঞ্চয় করলেন। তিনি সানিয়াকে গল্প বললেন, হাসালেন। যখন তিনি ক্লান্ত হয়ে পড়লেন, প্রিয়া সানিয়াকে বললেন বাবার জন্য একটা সুন্দর ছবি আঁকতে। সানিয়া যখন এক কোণে ওর রং পেন্সিল নিয়ে ব্যস্ত, রাজ প্রিয়াকে কাছে টেনে নিলেন।
সময় হয়ে এসেছে প্রিয়া, আমি বুঝতে পারছি। প্রিয়া কান্না চেপে বললেন, আমি তো তৈরি নই। কেউ কোনোদিন তৈরি হতে পারে না, কিন্তু এটাই সত্যি। তার নীল চোখের মণি ম্লান হয়ে আসছিল। মনে আছে তো, বাইপাসের পেন্টহাউসে আমার ডেস্কে রাখা চিঠিটা, আর পুরীর সেই সিন্দুক? রাজদার কাছে সব কপি আছে, সব মনে আছে। আর প্রিয়া, তুমি আবার সুখী হবে, এটা আমার শেষ অনুরোধ, বা বলতে পারো আদেশ। প্রিয়া কিছু বলার আগেই সিদ্ধার্থ আর অনন্যা, চৌধুরী পরিবারের সদস্য, আরও কয়েকজনকে নিয়ে ঝড়ের বেগে ঘরে ঢুকলেন। রাজ, আমাদের কথা বলা দরকার, সিদ্ধার্থ কর্কশ কণ্ঠে বললেন। প্রিয়া উঠে দাঁড়ালেন। এখন নয়, দেখছেন না ও ক্লান্ত, এটা আর দেরি করা যাবে না। অনন্যা জোর দিয়ে বললেন, পরিবারের একটা জবাব চাই। তোমাদের একমাত্র জবাব হলো, আমি আমার স্ত্রী আর সন্তানকে ভালোবাসি, বাকি সব আমার উইলে আছে। সিদ্ধার্থ বিছানার পাশে এসে বললেন, তুমি ভাবছ আমরা এই নাটক মেনে নেব? এক গোপন স্ত্রী আর এক অজ্ঞাত সন্তান? অসম্ভব। তোমাদের মানা বা না মানায় আমার কিছু যায় আসে না সিদ্ধার্থ, শুধু আমার শেষ ইচ্ছেটুকু সম্মান করো। অনন্যা প্রিয়ার দিকে ফিরে বললেন, এই অভিনয়ের জন্য ও তোমাকে কত টাকা দিচ্ছে? রাজ হঠাৎ সোজা হয়ে বসার চেষ্টা করলেন। রাগের চোটে তার শরীর কেঁপে উঠল। অনন্যা, অনেক হয়েছে। না, হয়নি। তুমি এই আপদগুলোকে আমাদের বাড়িতে নিয়ে এসে পরিবার বলে দাবি করছো আর ভাবছো আমরা মেনে নেব? আমরা কি করে জানব ও তোমারই সন্তান? সানিয়া তার আঁকা খাতা থেকে মুখ তুলে তাকালো। কান্নায় তার ঠোঁট কাঁপছিল। প্রিয়া দ্রুত সানিয়ার কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। খবরদার, আমার বা রাজের সাথে আপনাদের যাই বিরোধ থাকুক, আমার সন্তানকে এর মধ্যে টানবেন না। ঠিক সেই মুহূর্তে রাজের গলা দিয়ে একটা অদ্ভুত শব্দ বেরোলো। সবার চোখ বিছানার দিকে ঘুরল। রাজের শরীরটা একবার ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে গেল। রাজ! প্রিয়া চিৎকার করে তার দিকে ছুটে গেলেন। হার্ট মনিটরের সেই দীর্ঘ শব্দটা জানান দিল, সব শেষ। সেবিকা দ্রুত ছুটে এসে সবাইকে বাইরে যাওয়ার আদেশ দিলেন। রাজ চৌধুরী চলে গেছেন। পরবর্তী কয়েক ঘন্টার বিশৃঙ্খলা, ডাক্তারের ঘোষণা, পুলিশের আশা, শ্মশানে যাওয়ার প্রস্তুতি, প্রিয়া সব এক ঘোরের মধ্যে কাটালেন। তিনি সানিয়াকে জাপটে ধরে রাখলেন। দরজার আড়ালে চৌধুরী পরিবারের সদস্যদের চোখে শোকের বদলে ছিল হিসেবি চক্রান্ত। কেবল ঈশিতা এগিয়ে এসে প্রিয়ার কাঁধে হাত রাখল। আমি খুব দুঃখিত দিদি। সিদ্ধার্থ ঘর থেকে যাওয়ার সময় বলে গেলেন, শেষকৃত্যের সব আয়োজন আমরাই করব, অন্য সব বিষয় নিয়ে পরে কথা হবে। প্রিয়া চোখের জল মুছে সোজা হয়ে দাঁড়ালেন। আজ রাতটা আমরা এখানেই থাকব। আমার আর সানিয়ের শেষ বিদায় জানানোর জন্য এটুকু সময় পাওনা আছে। তার কোনো প্রয়োজন নেই। অনন্যা শীতল কণ্ঠে বললেন, এটি আমাদের পারিবারিক ব্যাপার। আমরাই তার পরিবার, আর আমরা আজ থাকছি। সিদ্ধার্থ সম্ভবত বাইরের লোকের কানাকানির ভয়ে আর তর্কে গেলেন না। ঠিক আছে, এক রাত। কাল সকালে আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলবো। রাতে প্রিয়া রাজের নিথর দেহের পাশে বসে রইলেন। সকালে নিমতলায় তার শেষকৃত্য হল। প্রিয়া আর সানিয়াকে চৌধুরী পরিবারের লোকেরা বারবার অপমান করার চেষ্টা করলেও প্রিয়া ছিলেন অটল। সানিয়া তার বাবার দেহের পাশে তার আঁকা শেষ ছবিটা রেখে ফিসফিস করে বলল, বিদায় বাবা, আমাকে তাড়া হয়ে দেখতে ভুলো না। উইল পড়ার দিন যখন এলো, রাজদার অফিসে চৌধুরী পরিবারের সবাই হাজির হল। সেখানে প্রিয়া যখন রাজের বিধবা স্ত্রী হিসেবে ঢুকলেন, তখন ঘরের তাপমাত্রা যেন শূন্যে নেমে গেল। উইল পড়ার সময় যখন জানা গেল যে রাজ তার বিশাল সম্পত্তির সিংহভাগ প্রিয়া আর সানিয়ার নামে রেখে গেছেন, তখন সিদ্ধার্থ চৌধুরী রাগে ফেটে পড়লেন। আমরা এই উইল চ্যালেঞ্জ করব, এই মেয়েটা নিশ্চয়ই রাজকে ব্ল্যাকমেল করেছে। সিদ্ধার্থ চিৎকার করে উঠলেন। প্রিয়া শান্তভাবে রাজের লেখা শেষ চিঠিটা বের করলেন, যেখানে রাজ তার পরিবারের উদ্দেশ্যে স্পষ্ট লিখে গেছেন যে রক্ত নয়, বরং ভালোবাসাই হলো আসল পরিবারের পরিচয়। যুদ্ধ কেবল শুরু হয়েছিল। চৌধুরী পরিবারের আভিজাত্যের আড়ালে থাকা অন্ধকার আর কুটিলতার বিরুদ্ধে প্রিয়াকে এখন একা লড়তে হবে। কিন্তু তিনি জানতেন, রাজের ভালোবাসা আর আশীর্বাদ তার সাথে আছে। কলকাতার এই আকাশেই কোনো এক তারা হয়ে রাজ তার ওপর নজর রাখছেন। প্রিয়া চৌধুরী এন্টারপ্রাইজের সদর দপ্তরে পা রাখলেন। লবিতে তখন গুঞ্জন। সবাই দেখছে সেই রহস্যময়ী নারীকে। লিন্ডা সেন তাকে স্বাগত জানালেন। তিনি জানতেন, এই লড়াইয়ে লিন্ডার মতো কিছু মানুষের সমর্থন তার খুব প্রয়োজন। লিন্ডা বললেন, রাজবাবু প্রায়ই এক মহিলার কথা বলতেন, যিনি তাকে মানুষ চিনতে শিখিয়েছিলেন। আজ আপনাকে দেখে বুঝলাম তিনি কে ছিলেন। প্রিয়া ম্লান হেসে বললেন, তিনি তার জগৎকে খুব আলাদা রাখতেন লিন্ডা, হয়তো একটু বেশিই আলাদা। লিফটের দিকে এগোতে এগোতে প্রিয়া অনুভব করলেন, রাজের ছায়া এখনও তার পাশে আছে। তিনি হারবেন না।
সানিয়া আর তার মর্যাদা রক্ষার এই যুদ্ধে তিনি শেষ পর্যন্ত লড়ে যাবেন। লিফটের দরজা বন্ধ হওয়ার আগে লিন্ডা শেষ কথাটা বলে গেল, যা প্রিয়ার চিন্তার মোড় ঘুরিয়ে দিল। ঈশিতা চৌধুরী, রাজের ভাইঝি, যে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কিছুটা মানবিকতা দেখিয়েছিল, সে প্রিয়ার সাথে আলাদাভাবে দেখা করতে চায়। পেন্টহাউসে ফিরে প্রিয়া দেখলেন সানিয়া পার্ক থেকে ফিরে এসেছে। ছোট মেয়েটা একরাশ আনন্দ নিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু আয়ার মুখে ঈশিতার নাম শুনে প্রিয়া কিছুটা চমকে গেলেন। ঈশিতা পার্কে এসেছিল সানিয়ার সাথে দেখা করতে। আয়া লজ্জিত হয়ে জানালো যে ঈশিতা খুব ভালো ব্যবহার করেছে এবং পুরো সময়টা সে নজরদারিতেই ছিল। সানিয়াকে ঘুমো পাড়ানোর পর প্রিয়ার ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল এলো। হ্যালো, আমি ঈশিতা। আশা করি সানিয়ার সাথে আমার দেখা করাটা আপনি কিছু মনে করেননি। প্রিয়া শান্তবড়ায় উত্তর দিলেন, আমি কিছু মনে করিনি। সানিয়া আপনার সাথে দেখা করে বেশ খুশিই হয়েছে। ঈশিতা তখন আসল কথাটা পারল। আগামীকাল সিদ্ধার্থ মামা সবাইকে ডেকেছেন উইলের বিরুদ্ধে কি আইনি কৌশল নেওয়া যায় তা আলোচনা করতে। আমি চাই আপনি আগে থেকেই সতর্ক থাকুন। প্রিয়া অবাক হলেন, আপনি কেন আমাদের সাহায্য করছেন? ঈশিতার গলায় আবেগ ঝরে পড়ল। কারণ বড় মামা রাজ একমাত্র মানুষ ছিলেন যিনি আমাকে আমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছিলেন। তিনি যদি আপনাকে ভালোবেসে থাকেন তবে আমার কাছে আপনারাই আমার আসল পরিবার। পরদিন প্রিয়া আনন্দবাজার পত্রিকা বা দ্য স্টেটসম্যানের মতো কোনো নামী সংবাদপত্রে একটি নিয়ন্ত্রিত সাক্ষাৎকার দিলেন। তিনি অত্যন্ত মর্যাদাবান ভাষায় নিজের এবং রাজের সম্পর্ক তুলে ধরলেন। 3 দিন পর যখন সাক্ষাৎকারটি প্রকাশিত হল, সাথে পুরীর সমুদ্র সৈকতে রাজ, প্রিয়া আর সানিয়ার সেই দুর্লভ পারিবারিক ছবিটা দেখে সারা কলকাতায় তোলপাড় শুরু হল। জনমত হঠাৎ করেই প্রিয়ার পক্ষে ঘুরে গেল। মানুষ বুঝতে পারল আভিজাত্যের আড়ালে চৌধুরী পরিবার কতটা অনুজ্ঞহীন আর অর্থলোভী। চৌধুরী পরিবার যখন দেখল তাদের সামাজিক মর্যাদা ধুলোয় মিশছে, তারা প্রিয়াকে সমঝোতার প্রস্তাব দিল। সিদ্ধার্থ চৌধুরী প্রথমে 50 কোটি টাকা এবং পরে আরও বেশি দেওয়ার প্রস্তাব দেন, এই শর্তে যে প্রিয়া সমস্ত দাবি ছেড়ে দেবেন এবং সানিয়ার পদবি থেকে চৌধুরী সরিয়ে নেবেন। প্রিয়া হেসেই ফেললেন। রাজদাকে বললেন, রাজদা, ওরা 100 কোটি দিলেও আমি রাজি হতাম না। এটা রাজের সম্মানের লড়াই, টাকার নয়। যুদ্ধ আরও নোংরা রূপ নিল যখন একটি হলুদ সাংবাদিকতার কাগজ প্রিয়ার অতীত নিয়ে কুৎসা রটানো শুরু করল। কিন্তু প্রিয়া দমে গেলেন না। লিন্ডা সেনের পরামর্শে তিনি ধৈর্য ধরলেন। এদিকে ঈশিতা খবর দিল যে সিদ্ধার্থ চৌধুরী বেআইনিভাবে রাজের চিকিৎসার রেকর্ড জোগাড় করেছে, এটা প্রমাণ করতে যে রাজ যখন উইল করেছিলেন তখন তিনি মানসিক ভারসাম্যে ছিলেন না। রাজদা তৎক্ষণাৎ আদালতের নিষেধাজ্ঞা জারি করে সেই চক্রান্ত নস্যাৎ করলেন। রাজের মৃত্যুর 3 সপ্তাহ পর এক সন্ধ্যায় অনন্যা চৌধুরী আচমকা প্রিয়ার পেন্টহাউসে হাজির হলেন। তার চোখে মুখে আজ আর সেই ঘৃণা ছিল না। তিনি রাজের ড্রয়ার থেকে পাওয়া একটি গোপন ফটো অ্যালবাম প্রিয়াকে দিলেন। সেখানে প্রিয়া আর সানিয়ার অজস্র ছবি ছিল, যা রাজ পরম যত্নে লুকিয়ে রেখেছিলেন। অনন্যা বললেন, আমি আপনাকে ক্ষমা চাইতে এসেছি। রাজ আপনাকে কতটা ভালোবেসেছিলেন তাই ছবিগুলো বলে দেয়। অন্তত পরিবারের একজন হিসেবে আমি মানছি আপনারাই তার আপনজন ছিলেন। এই ঘটনার রেশ কাটার আগেই রাজের দীর্ঘদিনের প্রিয় ব্যক্তিগত সহকারী রতনবাবু বা রবার্ট প্রিয়ার কাছে একটি সিল করা প্যাকেট দিয়ে গেলেন। সেখানে ছিল একটি USB ড্রাইভ। প্রিয়া ড্রাইভটি ল্যাপটপে চালাতেই স্ক্রিনে রাজের মুখ ভেসে উঠল। ক্যান্সার ধরা পড়ার অনেক আগে রেকর্ড করা এক ভিডিও বার্তা। ভিডিওতে রাজ স্পষ্টভাবে বললেন কেন তিনি এই বিয়ে গোপন রেখেছিলেন। চৌধুরী পরিবারের সদস্যদের উপর আর্থিক ও মানসিক নিয়ন্ত্রণের যে ইতিহাস তা তিনি জানতেন। তিনি তার প্রথম জীবনের এক ব্যর্থ প্রেমের কাহিনী উল্লেখ করলেন, যা তার বাবা ধ্বংস করে দিয়েছিলেন। তিনি প্রিয়াকে বললেন, প্রিয়া, আমি তোমাদের রক্ষা করতে গিয়ে আসলে নিজেদের ছায়ায় বন্দী করে ফেলেছিলাম। আমি ক্ষমা প্রার্থী যে আমি সাহসের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে পারিনি। কিন্তু এই ভিডিওটি আমার সুস্থ মস্তিষ্কের প্রমাণ। তুমি আর সানিয়াই আমার সব। ভিডিওটি শেষ হওয়ার পর প্রিয়ার চোখের জল থামছিল না। রাজদা ভিডিওটি দেখে বললেন, এটিই হবে আমাদের চূড়ান্ত হাতিয়ার। চৌধুরী পরিবারের সব আইনি ভিত্তি এই এক ভিডিওতেই ধূলিসাৎ হয়ে যাবে। পরদিন রাজদার অফিসে চৌধুরী পরিবারের সদস্যদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠক হল। প্রিয়া যখন সেই ভিডিওটি বড় স্ক্রিনে চালালেন তখন সিদ্ধার্থ চৌধুরী থেকে শুরু করে অনন্যা সবার মুখ বিবর্ণ হয়ে গেল। রাজের সেই জলজ্জন্ত স্বীকারোক্তি আর আবেগপূর্ণ কথাগুলো শোনার পর কারও আর কিছু বলার সাহস থাকল না। অনন্যা চোখের জল মুছতে মুছতে বললেন, রাজকে আমরা কোনোদিন চিনতেই পারিনি। সিদ্ধার্থ চৌধুরী জানালার দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইলেন।
তার দীর্ঘদিনের অহংকার আর ক্ষমতার দম্ভ আজ এক মৃত ভাইয়ের ভালোবাসার কাছে পরাজিত। প্রিয়া, অনন্যা চৌধুরী সামনে ঝুঁকে জিজ্ঞেস করলেন, চৌধুরী এন্টারপ্রাইজের শেয়ার নিয়ে আপনার পরিকল্পনা কি? আপনি কি বোর্ড অফ ডিরেক্টরসে বসতে চান? প্রিয়া শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমার নিজস্ব পেশা আছে, কোম্পানি চালানোর কোনো শখ আমার নেই। তবে সানিয়া বড় না হওয়া পর্যন্ত ট্রাস্টি হিসাবে আমি ওর শেয়ারের সুরক্ষা নিশ্চিত করব। আমি চাই না এই কোম্পানিটি পারিবারিক কলহে ধ্বংস হয়ে যাক। রাজের শেষ ইচ্ছা ছিল শান্তি। প্রিয়া সেই শান্তির পথই বেছে নিলেন। তিনি চৌধুরী পরিবারকে এক সুযোগ দিলেন রাজের উত্তরাধিকারকে সম্মান করার। রাজ হয়তো স্বর্গে দেবদূত হয়ে তখন সত্যিই তার রাজকুমারীর জন্য তারা হয়ে হাসছিলেন। রাজের মৃত্যুর 1 বছর পর চৌধুরী এস্টেটের সল্ট লেকের বাগানে এখন বসন্তের পলাশ আর শিউলির মেলা। ঘাসের ওপর ছোট ছোট শিশুরা দৌড়দৌড়ি করছে। 5 বছরের সানিয়া সবার আগে। ওর কোঁকড়ানো চুলগুলো বাতাসে উড়ছে যখন সে তার খুঁড়তুতো ভাইবোনদের সাথে লুকোচুরি খেলছে। প্রিয়া বারান্দায় দাঁড়িয়ে হাসি মুখে এই দৃশ্য দেখছিলেন। 1 বছর আগে তিনি এমনটা কল্পনাও করতে পারতেন না। সানিয়া এখন চৌধুরী পরিবারের প্রাণকেন্দ্র। সেই মানুষগুলাই আজ ওকে আগলে রাখে যারা একসময় ওর অস্তিত্বই মুছে দিতে চেয়েছিল। ঈশিতা 2 গ্লাস শরবত নিয়ে প্রিয়ার পাশে এসে দাঁড়াল। কি ভাবছেন দিদি? প্রিয়া গ্লাসটা নিয়ে বললেন, ধন্যবাদ ঈশিতা। ভাবছি 1 বছরে পৃথিবীটা কতটা বদলে গেছে। ঈশিতা ম্লান হেসে বলল, আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত। আপনি চাইলে এই পরিবারটাকে কোর্ট কাচারিতে টেনে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আপনি একে বাঁচিয়ে দিয়েছেন। প্রিয়া মাথা নাড়লেন, আমি শুধু চেয়েছিলাম রাজের স্বপ্নটা সত্যি হোক। ঈশিতা, আপনি আমাদের আয়নার সামনে দাঁড় করিয়েছিলেন দিদি। আজ আমরা সত্যিই একটা পরিবার। আবেগপূর্ণ হয়ে বলল। বাগানের ওপাশে অনন্য চৌধুরী শিশুদের নিয়ে বসে ছবি আঁকছেন। সিদ্ধার্থ চৌধুরী, যিনি সবসময় আভিজাত্যের বর্মে নিজেকে ঢেকে রাখতেন, তিনি আজ সানিয়াকে ঘুড়ি ওড়ানো শেখাচ্ছেন। চৌধুরী ফ্যামিলি ডে এখন এক নতুন ঐতিহ্যে পরিণত হয়েছে, যেখানে কোনো ব্যবসার কথা হয় না, হয় কেবল সম্পর্কের কথা। ঈশিতা জিজ্ঞেস করল, নতুন বাড়িতে কবে উঠছেন? পরের মাসে, প্রিয়া উত্তর দিলেন। অনেক ভেবে প্রিয়া বাইপাসের সেই পেন্টহাউসটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে বড্ড স্মৃতি, বড্ড হাহাকার। তার বদলে তিনি চৌধুরী এস্টেটের ভেতর একটা পুরনো আউটহাউস সংস্কার করিয়েছেন। এটি যেমন স্বাধীনতার প্রতীক, তেমনি পরিবারের ভেতরে নিজেদের শক্ত অবস্থানেরও প্রমাণ। সানিয়া ওর দাদামণির বড় বাগানে থাকতে পারবে ভেবে খুব উত্তেজিত। প্রিয়ার ফোনে একটা মেসেজ এলো। রতনবাবু, রাজের সহকারী, জানিয়েছেন যে রাজের নতুন তৈলচিত্রটি সদর দপ্তরে পৌঁছে গেছে। রাজ চৌধুরী ফাউন্ডেশন এখন শহরের অন্যতম বড় দাতব্য সংস্থা। রাজ বেঁচে থাকতে যে কাজগুলো নীরবে করতেন, যেমন দুস্থ শিশুদের শিক্ষা আর ক্যান্সার গবেষণা, প্রিয়া এখন সেগুলোকেই প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। 3 মাস আগে চৌধুরী এন্টারপ্রাইজের বোর্ড সর্বসম্মতিক্রমে প্রিয়াকে এই ফাউন্ডেশনের ডিরেক্টর নিযুক্ত করেছে। সিদ্ধার্থ চৌধুরী বারান্দায় উঠে এলেন। প্রিয়া, তোমার সাথে একটু কথা ছিল। ঈশিতা ওদের একা রেখে নিচে নেমে গেল। সিদ্ধার্থবাবু একটু ইতস্তত করে বললেন, বোর্ড মিটিংয়ে তোমার প্রস্তাবিত স্কলারশিপ প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা হয়েছে। এতে শুধু যে উপকার হচ্ছে তা নয়, কোম্পানির সুনামও অনেক বেড়েছে। এমনকি শেয়ার বাজারেও আমাদের দাম বাড়ছে। প্রিয়া হাসলেন। আমি খুশি হলাম সিদ্ধার্থবাবু। আসলে আমি বলতে চাইছিলাম। সিদ্ধার্থবাবু দীর্ঘশ্বাস ফেললেন। রাজ ঠিকই বলেছিল, তুমি আমাদের শত্রু নও, তুমি চৌধুরী পরিবারের আসল রক্ষক। সানিয়া আমাদের সবার জীবন বদলে দিয়েছে। ও একদম ছোটবেলার রাজের মতো। প্রিয়া সিদ্ধার্থবাবুর চোখের দিকে তাকালেন। মানুষটা ক্ষমা চাইছেন, কিন্তু আভিজাত্যের কারণে শব্দগুলো মুখে আসছে না। প্রিয়া মাথা নেড়ে তার এই নীরব স্বীকারোক্তি গ্রহণ করলেন। আগামী মাসে ভোটিং ট্রাস্টের চুক্তিটা আমরা বদলানোর কথা ভাবছি, সিদ্ধার্থবাবু যোগ করলেন। আমরা চাই সানিয়ার শেয়ারের ওপর তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও বাড়ানো হোক। তুমি প্রমাণ করেছ যে তুমি কোম্পানির ভালো বোঝো। প্রিয়া কিছু বলার আগেই সানিয়া দৌড়ে এলো। মা, দেখো, বড় পিসিমা আমার জন্য কি সুন্দর একটা সেট এনেছেন, চলো দেখবে। প্রিয়া ওর হাত ধরে নিচে নামলেন। সন্ধ্যা ঘনিয়ে আসছে। সানিয়া আকাশের দিকে তাকিয়ে হাত তুলল। দেখো মা, ওই যে প্রথম তারাটা, ওটা বাবা। বাবা আমাদের দেখে হাসছে। প্রিয়া তার রাজকুমারীকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ, আজ আর কোনো লুকোচুরি নেই। প্রিয়া ব্যাগ থেকে সেই পান্নার আংটিটা বের করে আবার আঙুলে পরলেন, যা রাজ তাকে বিয়ের সময় দিয়েছিলেন। 1 বছর তিনি এটা পরেননি যন্ত্রণার ভয়ে, আজ পড়লেন গর্বের সাথে। আগামীকাল চৌধুরী এন্টারপ্রাইজের বোর্ডরুমে যে রাজের ছবিটি উন্মোচিত হবে, তাতে তার মুখে কোনো কৃত্রিম গাম্ভীর্য থাকবে না। সেখানে থাকবে সেই মানুষটি যিনি ভালোবাসতে জানতেন, যিনি সানিয়ার বাবা এবং প্রিয়ার স্বামী ছিলেন। প্রিয়া আকাশের সেই উজ্জ্বল তারাটির দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আমরা পেরেছি রাজ।
ওরা আমাদের চেনে, ওরা আমাদের আপন করে নিয়েছে। তারাটি যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। রাজ তার কথা রেখেছেন। সব রহস্য ধ্বংস করার জন্য হয় না, কিছু রহস্য প্রকাশের পর জীবনকে আরও সুন্দর আর নিরাময়যোগ্য করে তোলে। চৌধুরী পরিবারের ছায়াগুলো আজ আলোয় ধুয়ে গেছে। এটাই ছিল প্রিয়া আর সানিয়ার জন্য রাজের শেষ শ্রেষ্ঠ উপহার।